প্রতিশোধ নিতে মরিয়া ইরান, সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা, তেহরানে প্রেসিডেন্ট ভবনে হামলা, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়, লেবাননে ভূমি দখল। তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা, পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই দেশে। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের। কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ল 1 মাস, আটকে পড়াদের স্বস্তি। 4 দিনে 150 আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা। বগুড়া নয়, করাইল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন। ঢাকার 2 সিটি পরিচালনায় বরাদ্দ চান প্রশাসকরা। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়েও রুল, পাল্টাপাল্টি অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধে মরিয়া ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালিয়েছে দেশের সেনাবাহিনী। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের প্রেসিডেন্ট ভবনে হামলা করেছে ইসরায়েল। বিধ্বস্ত হয়েছে বিপ্লবী গার্ডের কার্যালয়। আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌথ অভিযানে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 750। এর মধ্যে দেশটিতে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার মুখে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস সেবা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডা ও রিয়াদে দূতাবাস সাময়িক স্থগিত করেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানেও অব্যাহত রয়েছে হামলা। একের পর এক স্থাপনায় আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই, সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলে জানান ট্রাম্প। সে সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য আমরা অভিযান চালিয়ে যাব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়ে বেশি লড়াই করে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনন্তকাল চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। গত কয়েকদিনে বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাই। ইনান, যুদ্ধ চলছে বেশ কয়েকদিন হয়ে গেল, এই মুহূর্তে কি অবস্থা, কিংবা হরমুজ প্রণালী বন্ধ করার পর তেলের বাজার এখন কি অবস্থায়? একদম, আপনি দেখেছেন যে হরমুজ প্রণালী বন্ধ করার কারণে কিন্তু এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বিশেষ করে আমি যদি ইউরোপের কথা বলি, এলএনজির কারণে কাতার যেহেতু এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতারের হামলার কারণে, ইউরোপের বাজারে এরই মধ্যে 50% দাম বেড়ে গেছে। আর এই অঞ্চলে প্রভাব পড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ আপনি জানেন এই অঞ্চলটা আসলে খুব বেশি নির্ভরশীল মূলত যেহেতু হরমুজ প্রণালী হয়েই আসলে তেলগুলো বা জ্বালানিগুলো পরিবাহিত হয়। সবশেষ তথ্যগুলো আমরা দর্শকদের আগে জানিয়ে আসি। কিছুক্ষণ আগে আমরা মূলত খবর পেয়েছি যে ইসরায়েল
ইরানের প্রেসিডেন্সিয়াল বাসভবন যে ভবন, প্রেসিডেন্টের কার্যালয় যে ভবন, সেখানে হামলা চালিয়েছে। এর আগে আমরা দেখেছি যে আইআরজিসির যে সেন্ট্রাল কমান্ড, অর্থাৎ যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়, সেখানেও হামলা চালানো হয়েছে। তেহরান এবং লেবাননেও মূলত ইসরায়েলের হামলা বেড়েছে। আপনি জানেন যে লেবাননেও কিন্তু একই রকমভাবে হিজবুল্লাহরা প্রতিরোধ করার চেষ্টা করছে, ইরানি সমর্থিত যে গোষ্ঠীটি। এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। আজকে এটি সবচেয়ে বড় ঘটনা ছিল সকাল থেকে। এরপর আমরা দেখেছি সৌদি আরবের যে মার্কিন দূতাবাস, সেটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এমনকি কানাডাও কিন্তু সৌদি আরবে থাকা তাদের যে দূতাবাস, সেটি আপাতত বন্ধ করে দিয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তেহরান, তারাও কিন্তু পাল্টা হামলা করছে। আমরা আরও কিছু তথ্য আছে, সেগুলো দেখে আসতে চাই। এবং শুধুমাত্র হামলা পাল্টা হামলার মধ্যে অব্যাহত নয়, তারা আসলে বড় পরিসরে হামলার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি প্রয়োজন হলে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইসরায়েলও একই ঘোষণা দিয়েছে এবং ইরানও কিন্তু ঘোষণা, তারা বলছে তারাও দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন যে 4 সপ্তাহের জন্য তিনি মূলত যুদ্ধের প্রস্তুতি রাখছেন, কিন্তু পরবর্তীতে আজকে তিনি বলেছেন যে এই যুদ্ধ চিরতরে চালিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। কিন্তু একই সাথে ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই কিন্তু বলেছেন যে তারা দীর্ঘমেয়াদে যুদ্ধ চালাতে চান না মধ্যপ্রাচ্যে। আসলে এটি তাদের দ্বিমুখী কথা কিন্তু বারবার আমরা শুনতে পাচ্ছি। ইরানও কিন্তু একইভাবে প্রস্তুত। তারা বলছে, মূলত আপনি খেয়াল করে দেখবেন যে ট্রাম্প প্রথমে বলেছিলেন যে শাসক পরিবর্তনে আসলে তাদের অন্যতম লক্ষ্য, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে তার যে দূত যখন কথা বলছেন, তারা বলছেন যে না, শাসক পরিবর্তন না, তারা আসলে যে পরমাণু যে কর্মসূচি সেটি বন্ধ করতে চান ইরানের, অর্থাৎ তারা অনেকটা এখন আবার পিছপা হচ্ছেন। কিন্তু ট্রাম্পের যে মূল লক্ষ্য, আসলে ট্রাম্প আসলে কি চান সেটি আসলে বোঝাটা এখন অনেক কষ্টকর হয়ে গেছে। আলোচনার বিষয়ে ট্রাম্প যে প্রস্তাব করেছিল তার প্রেক্ষিতে কোনো অগ্রগতি আছে আসলে কিনা? আলোচনার বিষয়ে এটা ট্রাম্প দাবি করেছেন যে নতুন শাসক আসে, তারা আসলে প্রস্তাব দিয়েছে। আসলে এমন কোনো প্রস্তাব ইরানের যে বর্তমান শাসকরা রয়েছে তাদের মধ্যে কেউ দেয়নি, এবং তারা বলেছে তারা কোনোভাবেই এই মুহূর্তে আসলে আলোচনায় তারা যাবে না, কারণ একসাথে আলোচনা একসাথে হামলা সেটি চলতে পারে না। তবে যদি পরিবেশ সুষ্ঠু থাকে এবং যুক্তরাষ্ট্র যদি কথা দিতে পারে, সেই ক্ষেত্রে আসলে কিন্তু এই পরিস্থিতি আসলে করতে পারে, উত্তরণ হতে পারে যে সংকটটা চলছে। আর বিশ্ববাজারে যে জ্বালানি তেলের দামের কথা বলছিলাম, আমাদেরও কিন্তু একই অবস্থায় রয়েছে, কারণ বাংলাদেশও যেহেতু জ্বালানি তেলের উপর অনেকাংশে নির্ভরশীল। চীনের মতো, চীন আপনি জানেন 70% আসলে জ্বালানি তেল তাদের পরিবাহিত হয়, সেদিক থেকে আমরাও কিন্তু অনেক বেশি নির্ভরশীল। আমাদের আসলে কি অবস্থা সেটিও কিন্তু মানুষ জানতে চায়। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান যেমনটা জানিয়েছেন যে বাংলাদেশের হাতে স্বাভাবিক যে মজুদ সেটি এখন পর্যন্ত রয়েছে। আপাতত আসলে দাম বাড়ার কোনো সংখ্যা নেই। অন্তত 1 মাস মজুদের ব্যবস্থা আছে। জাফর, যদি দীর্ঘমেয়াদে যদি যুদ্ধ আসলে চলে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য দেশের যে অবস্থা হবে, বাংলাদেশও কিন্তু তার বাইরে না। কারণ হচ্ছে বাংলাদেশের যে মজুদ সক্ষমতা সেটিও কিন্তু আসলে খুব বেশি ভালো না, সেটিও আসলে আমাদের বুঝতে হবে। সুতরাং সারা দেশে আসলে যা অন্য দেশগুলোতে যা হবে, আমাদেরও একই অবস্থা হওয়ার রয়েছে। তবে বাংলাদেশ থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিকল্প উৎস আসলে যেন খোঁজা হয়, সরকারি বেসরকারি সমন্বয় করে যেন যে কোনো ধরনের সংকট মোকাবেলায় যেন। আজকে জ্বালানি সচিব সেটি বলেছেন যে তারা বিকল্প উৎসের সন্ধানও করবে যদি যুদ্ধ আরো চলতে থাকে দীর্ঘমেয়াদী। একদম, আসলে অন্য দেশগুলোও তো আসলে আগে ভাগে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, তারা আসলে ভবিষ্যতে কি করতে পারে না পারে সেই জিনিসগুলো বাংলাদেশেও কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং সেই অনুযায়ী আসলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। জয়, ধন্যবাদ ইনান আপনাকে। আপনার সাথে আবার যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। তিনি জানাচ্ছিলেন ইসরায়েল এবং ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের যে তেল ব্যবস্থাপনা সে বিষয়ে বিস্তারিত। বর্তমানে দেশে যে পরিমাণ মজুদ আছে তাতে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প বাজার খোঁজারও ভাবনায় রেখেছে সংস্থাটি। কারণ বাজার বিপিসি ভবনে সংস্থার চেয়ারম্যান জানান, নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। এদিকে সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, বৈশ্বিক সংকট বাড়লে সেই প্রভাব পড়তে পারে দেশেও। মজুদের মধ্যে আপনার ডিজেল হলো 14 দিনের আজকে পর্যন্ত, অকটেন হলো 28 দিনের, পেট্রোল হলো 15 দিন, ফার্নেস অয়েল এটা হলো 93 দিন, 93 ডেজ, আর জেট ফুয়েল এটা হলো আপনার 30 দিন। ফেব্রুয়ারি আমরা বললাম 2টা জাহাজ ডিসচার্জ হচ্ছে এখন আমাদের পোর্টে, খুব দ্রুততম সময়ের মধ্যে এখন ফিরে যাবে। দাম যেহেতু বাড়তেছে, আমাদের আর্থিক সক্ষমতা এখন না, এই ক্ষেত্রে তো আর্থিকের বিষয় এখনো আসছে না, পরবর্তীতে হয়তো এটা আসবে। যুদ্ধকালীন সমস্যা তো আছেই,
আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে 4 দিনে বাতিল হয়েছে 150 ফ্লাইট। কয়েকটি দেশের বিমানবন্দর বন্ধ থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। এ অবস্থায় এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার। এতে আটকে পড়াদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। তেহরানের পাল্টা আক্রমণে জ্বলছে উপসাগরীয় দেশে একের পর এক মার্কিন ঘাঁটি। সংঘাতের প্রভাব পড়ছে এভিয়েশন খাতেও। নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে শত শত ফ্লাইট, ভোগান্তিতে বিভিন্ন দেশের কোটি যাত্রী। 28 ফেব্রুয়ারি থেকে সংঘাতের কারণে এখন পর্যন্ত কাতার, আবুধাবি, দুবাই, শারজা ও কুয়েত এয়ারপোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ। মঙ্গলবার বাংলাদেশ থেকে বাতিল হয়েছে 40টির মতো আন্তর্জাতিক ফ্লাইট। নতুন শিডিউল দিয়েও শেষ মুহূর্তে বিলম্বিত হচ্ছে যাত্রা। আজকে ছুটি শেষ, আজকে না গেলে আর যাওয়া যেত না। ছুটি বাড়ায় নতুন করে পরে যেতে হবে। এখনো স্পেস খালি আসতেছে, এখনো পেন্ডিং হয়তো বা আসলে জানি না এখন কি ভিতর থেকে বলতেছে ক্যান্সেল। এখন স্ক্রিনে এখন আসে না, এখন জানি না আসলে কি হবে। এয়ারপোর্ট বন্ধ দেশগুলোতে ফ্লাইট পরিচালনাকারী অনেক এয়ারলাইন্স প্রতিদিনই আপডেট জানিয়ে নোটিশ দিয়ে যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের সমন্বয় করছে দেশীয় এয়ারলাইন্সগুলো। আজকে আমাদেরকে টাইম দিয়েছে যে 5টা বাজে আমাদের ফ্লাইট। এখন আসি দেখতেছি যে আপনার এই যে 14টা 25 ফ্লাইট ক্যান্সেল নাম হবে। 5 তারিখ পর্যন্ত ফ্লাইট ক্যান্সেল। পুনরায় ফ্লাইট চালু হওয়ার পরে আপনি এখানে আসলে আমরা পুনরায় আপনাকে টিকিটটা নতুন করে শিডিউল সেট করে দেব। উদ্ভূত পরিস্থিতিতে এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার। এতে আটকে পড়াদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সিভিল এভিয়েশন জানিয়েছে 4 দিনে 150টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রতিদিনই এই সংখ্যা বাড়বে বলেও জানায় কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিয়েছে আলজেরিয়া। সমর্থনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাজ্য। বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এছাড়া পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশগুলোর কূটনীতিকরা। নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্যস্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। 2026-27 মেয়াদে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন কামনা করেন খলিলুর রহমান। হাই কমিশনার ঢাকার প্রার্থিতাকে যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। এর আগে সারা কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। We discussed strengthening cooperation across a whole range of different areas in support of our shared priorities, including economic growth, migration, security, climate change and also the Rohingya. এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। মঙ্গলবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমর্থনের কথা জানান দেশটির রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে গণমাধ্যমে জানান স্থানীয় সরকার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতায় ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করবে। We are now looking at close engagement between our two governments. And that we look forward to working together to advance our people-centric cooperation in all domains. সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনইচি। এ সময় পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানান রাষ্ট্রদূত। একই দিন সচিবালয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। এ সময় ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে রাতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। 2 দিনের সফরে বুধবার পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে আলোচনা হতে পারে বলে জানানো হয় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে। Thai Aluminium. The better is now the best. বগুড়া নয়, 10 মার্চ রাজধানীর করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। এদিকে তহবিল ফাঁকা থাকায় ঢাকার 2 সিটির সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। পরিবহন মন্ত্রী জানান, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ রাখা হবে না। প্রয়োজনে ফিরতি পথে গণপরিবহনে টোল নেবে না সরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত হলে নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। বিএনপির ইস্তেহারের এমন প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। 10 মার্চ রাজধানীর করাইল বস্তি থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণমন্ত্রী জানান, বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কথা থাকলেও উপনির্বাচনের কারণে আচরণবিধি মেনে আপাতত নিজ জেলায় যাবেন না প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে তারা জানান, সবুজ পরিচ্ছন্ন মশা নিধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। বিকেলে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। এদিকে ঈদে বাড়ি ফেরা কোটি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। আমরা সেভাবে দেখছি যে আমি বলেছি আপনাকে যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে ইনশাআল্লাহ। যেটা প্রতিবন্ধক শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল ও আন্তনগর ট্রেনে 25% ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ডকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। এ সময় প্রধানমন্ত্রীকে কোস্টগার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানান তিনি। প্রধানমন্ত্রী বাহিনীর দেশপ্রেম, পেশাদারত্ব ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। রিটকারীর পক্ষের আইনজীবী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। অন্যদিকে বিপক্ষের আইনজীবীর দাবি, জুলাই সনদ ও গণভোট অবৈধ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও অবৈধ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূস সরকার। এরই ধারাবাহিকতায় 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। পরের মাসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।
12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি, আর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। বিরোধী দলীয় আসন পায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটটির এমপিরা জুলাই সনদ মেনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়, আর বিএনপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শুধু এমপি হিসেবে শপথ নেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই। এ নিয়েই শুরু হয় আইনি বিতর্ক, যা গড়ায় উচ্চ আদালতে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বিরুদ্ধে পৃথক দুটি রিট করেন সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী। মঙ্গলবার যা রুল জারি করেন উচ্চ আদালত। রুলে সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। এর আগে সোমবার শুনানিতে রিটের পক্ষের আইনজীবীরা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আমরা পর্যাপ্ত সংস্কার চাই, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, না হলে সবই ভেস্তে যাবে। জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে প্রশ্ন উঠলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন প্রশ্ন উঠবে না, এমন মন্তব্য করেন রিটের বিপক্ষের আইনজীবীরা। বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও সরকারে এসে দ্বিচারিতা করছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে নাম দেন, আর একদিকে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কোনো চাপে নয়, স্বেচ্ছায় পদ থেকে সরে যাওয়ার কথা জানালেন দুদক চেয়ারম্যান নদী কমিশনার। মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। গত কয়েকদিন ধরেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মমিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগের গুঞ্জন চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ফিরে আসেন দুদক কর্মকর্তারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান, জানান কোনো চাপে নয়, নতুন সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছেন। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন, এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। দায়িত্বে থাকা অবস্থায় শেখ হাসিনা পরিবার সহ আওয়ামী লীগের অন্তত 2 শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছিল দুদকের এই কমিশন। তবে অভিযোগ রয়েছে, হাসিনা আমলের ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা মেগা প্রকল্পের বড় বড় দুর্নীতির অনুসন্ধানে আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি, যদিও বিদায় বেলায় নিজেদের সফল দাবি করেন চেয়ারম্যান। আমরা এই সময়টা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি, এবং তার অন্যতম প্রধান সাক্ষী আপনারা নিজেরাই। আমরা আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহর কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিল মমিন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দলীয় নাকি সাধারণ প্রতীকে স্থানীয় নির্বাচন হবে সে বিষয়ে সংসদের প্রথম অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্তের পরই সিটি নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে দলীয় বা জাতীয় প্রতীক ব্যবহার না হয়, সাধারণ প্রতীকে নির্বাচন হয়, এই ব্যাপারে একটা অধ্যাদেশ তারা জারি করেছেন। সকল অধ্যাদেশগুলি আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না, এটা ওই দিন সিদ্ধান্ত হবে। চট্টগ্রামে 12.5 কোটি টাকা ব্যয়ে 3টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। সকালে প্রকল্পগুলো উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এর মধ্যে রয়েছে সড়ক প্রশস্তকরণ, ফুটপাত ও ফুট ওভারব্রিজের নির্মাণ কাজ। উন্নয়ন আমাদের মূল ধারা। আমরা চট্টগ্রাম সিটিকে একটি চমৎকার মেগা সিটিতে পরিণত করার লক্ষ্য নিয়ে, ক্লিন, গ্রিন, হেলদি, স্মার্ট সিটির লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি। এই শহরটাকে এমন জায়গায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি যেটা একটু জলাবদ্ধতা মুক্ত, একটি পরিষ্কার এবং গ্রিন স্মার্ট সিটি।